বিদ্যুৎ ও গ্যাসের সমাধানে অন্তত 2 বছর সময় লাগবে। আমেরিকান চেম্বার আয়োজিত অনুষ্ঠানে বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সংকট থেকে উত্তরণ করা না গেলে থেমে যাবে অর্থনীতি। এজন্য সর্বোচ্চ গুরুত্বের কথাও বলেন তিনি। ব্যাংক খাতের দুরবস্থার চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, মূলধন যোগান দিয়ে বাঁচিয়ে রাখার মতো অর্থ নেই সরকারের হাতে। এ সময় ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদেরকে করের আওতায় আনার কথা জানান আমির খসরু মাহমুদ। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতার 6 মাসের প্রায় পুরোটা সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সঙ্গে বিএনপি সরকারের, যে জন্য বাড়তি ব্যয়ে আমদানি কিংবা দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত নিতে হয়েছে এই সময়ে। তবু পিছু ছাড়ছে না এই সমস্যা। অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিনের সংকট অল্প সময়ে সমাধান সম্ভব নয়। এজন্য দরকার অন্তত 2 বছর। জানান, এই সমস্যার সমাধান না হলে থেমে যাবে অর্থনীতি। তাই সরকারও সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. So we are struggling with the issue of power and gas. এ সময় রাজস্ব কাঠামো সংস্কার ও ব্যবসার পরিবেশ নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, শতভাগ অটোমেশনে বাঁধা এনবিআর নিজেই ব্যাংক খাতের দুরবস্থা অর্থনীতিকে ভোগাচ্ছে জানিয়ে বলেন, বেশ কিছু প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে যে মূলধন দরকার তা যোগান দেওয়ার সামর্থ্য নেই সরকারের। Bank resolution issue is a difficult issue for Bangladesh right now. There is a serious capital deficit in this bank and NPL is very high. But to resolve this NPL issue is a big challenge for the government. And unless you can recapitalize this bank, actually it's going to be very difficult for these banks to continue. সরকারের 6 মাসে বিনিয়োগের পরিবেশ উন্নত না হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, শুধু ঘোষণা নয়, দরকার সংস্কারের বিশ্বাসযোগ্য বাস্তবায়ন। When we are talking about reform or deregulation, there might be some action taken in previous or in last 6 months. We really want to see this is consistent and implementation creates confidence to the investors. The export at this moment remains very flattish, and the remittance, of course, has got some growth trajectory. Other than that, what are the other 2 areas? The FDI and also portfolio investments. Both of these areas are very, very small. এ সময় ছোট উদ্যোক্তাদেরকেও করের আওতায় আনার কথা বলেন অর্থমন্ত্রী। They don't want automation because automation means transparency. Automation means this quick service. মইনুল হাসান, 71, ঢাকা। ঋণের চাহিদা কম থাকায় সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের মাধ্যমে পরিচালন মুনাফা ধরে রেখেছে তালিকাভুক্ত ব্যাংকগুলো। শেলটেক সিকিউরিটিজের অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, বাকি 6 মাসে পুনরুদ্ধার এবং অর্থনীতি গতি পাওয়ার সম্ভাবনা থাকলেও তা প্রত্যাশিত মাত্রায় হবে না। বছরের জানুয়ারি থেকে জুন সময়ে 26টি ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ করা হয়। এর মধ্যে 3টির আয় ছিল ঋণাত্মক, আর 20টি ব্যাংক ধরে রেখেছে ইতিবাচক প্রবৃদ্ধি। পরিচালন আয় বৃদ্ধিতে এগিয়ে ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও পূবালী ব্যাংক, যাদের পরিচালন আয় বেড়েছে 17 থেকে 29% পর্যন্ত। বলা হয়, ঋণের চাহিদা কম থাকায় ব্যাংকগুলোর সুদের আয়ে বড় ধাক্কা খেয়েছে। অতিমাত্রায় গ্যাসের উপর নির্ভরশীলতাই এখন পোশাক ও বস্ত্র খাতের জন্য বড় বিপদের কারণ, যা আরও বাড়িয়ে দিচ্ছে এলএনজির আমদানি নির্ভরতা। ফলে অতিরিক্ত ব্যয়ের কারণে প্রতিযোগিতা থেকেও পিছিয়ে পড়ছেন উদ্যোক্তারা। সিপিডি আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এই সংকট থেকে উত্তরণে দরকার বৈদ্যুতিক ও সাশ্রয়ী মেশিনের ব্যবহার বাড়ানো। তবে তা নিশ্চিতে দরকার $বিলিয়ন বিনিয়োগ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছে দেশের রপ্তানি আয়ে চালকের আসনে থাকা পোশাক খাত। সম্প্রতি এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় একরকম অনিশ্চয়তায় পুরো খাতের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে 350টি কারখানায় জরিপ চালিয়ে সংকট উত্তরণের উপায় খুঁজেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে, অতিমাত্রায় গ্যাসের উপর নির্ভরতা থাকায় সংকট থেকে বের হতে পারছে না পোশাক শিল্প। সংস্থার দাবি, বৈদ্যুতিক বয়লার ও সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা গেলে কিছুটা কাটবে এই সংকট।
তবে এই জন্য বিনিয়োগ লাগবে বিলিয়ন ডলারের ওপরে। কেউ কেউ ইলেকট্রিক বয়লার ব্যবহার আপনারা শুরু করেছেন, কিন্তু সেগুলো কস্টলি এবং সে কারণে গ্যাস বেসডেই আপনাদের থাকার ইচ্ছে। কিন্তু আমি আবার বলছি, গ্যাস আপনারা এই মাত্রা আগামী দিনে পাবেন না। সুতরাং আগামী দিনে যদি আমাদের কাছ থেকে পলিসি সাজেশন চান, তাহলে ইলেকট্রিক বয়লারের জন্য যদি সাবসিডির অনুরোধ থাকে আপনাদের, আমরা সেটা সরকারকে করতে পারি। মেশিন রিপ্লেসমেন্ট করতে গেলে যেটা বলা ফান্ড আসলে একটু এক্সেসিবল করা দরকার। ফান্ড আছে কিন্তু এক্সেসিবল না, কারণ আমাদের আগের গুলাতে তো আর ওগুলা খুব বেশি করার অপশন নাই। বাট নতুন গুলাতেও সেগুলা কিন্তু মাথায় রেখে করা হচ্ছে না। আমি যতটুকু দেখতেছি ইন্ডাস্ট্রিয়াল জোনগুলা, সেইখানে আমার মনে হয় যে এখন নজর দেওয়ার সময় আছে। বক্তারা বলেন, উৎপাদন ব্যয়, সরবরাহ এবং রপ্তানি বাণিজ্যে বিশেষ সুবিধা থাকার পরও নবায়নযোগ্য বিদ্যুতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। অভিযোগ, গেল 6 মাসে এই খাতের মৌলিক সমস্যা সমাধান করতে পারেনি সরকার। একটা নেট মিটারিং করতে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে 6 মাস সময় নিয়ে নিচ্ছে। আপনার এই জায়গাটাতে জেনারেশন গ্যাপ হচ্ছে না? সোলার প্যানেল আসে লাগলেই তো আমার জেনারেশন হতো, কিন্তু জেনারেশন কিন্তু আমরা করতে পারছি না। এইভাবে পদে পদে বাধা দিচ্ছে। কি কারণে? আমার মনে হয় যেটা আমি যেটা বুঝি, যে একটা কার্গো জাহাজ যদি আমার যে এলএনজি আসে, সেই এলএনজির দাম হচ্ছে 1000 কোটি টাকা। এটা টোটাল ডিল ক্লোজ হয় শুরু থেকে শেষ পর্যন্ত 10 দিনের মধ্যে। অর্থাৎ যেদিন স্পট বিডিং হয় আর 10 দিনের মধ্যে মাথায় হচ্ছে পেমেন্ট ক্লিয়ার হয়ে যায়। এখানে যে হিউজ বিজনেস আছে। আমি সাবমিট করব 14-15% আমার প্রজেক্ট। তারপর ওই প্রজেক্ট নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকে গিয়ে ওটাকে কনভার্সন করতে হবে। এই কনভার্সন করার জন্য কমার্শিয়াল ব্যাংক বলে আমাদেরকে একটু কষ্টের জন্য একটু চাপানি হবে না। সো I mean, hello, my commercial bank is asking me for money to send my file to my Bangladesh Bank. চলমান জ্বালানি সংকটের কারণ অনুসন্ধান ও টেকসই সমাধানের জোর দাবি উঠে আসে এই সেমিনারে। কতদিনে তারা গ্যাসের উন্নতি হবে, গ্যাস সম্পদ বাড়বে গ্রিডে, কতদিনে বিদ্যুতের অবস্থার উন্নতি হবে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে। রাকিব হোসেন, 71, ঢাকা। ধন্যবাদ। গ্যাসের অভাবে এখনও বন্ধ হয়ে আছে বহু সিএনজি স্টেশন। ফলে ব্যাপক হারে আয় কমেছে চালকদের। অনেকে বাধ্য হয়ে যাত্রী নামিয়ে দিচ্ছেন রাস্তার মাঝেই। দ্রুত সংকট সমাধান না হলে বিপর্যয়ে পড়বে অর্থনীতি, এমন মত বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্ট। এভাবেই সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে লম্বা লাইনে অপেক্ষা করছেন শত শত চালক। দুদিন বন্ধ থাকার পর চালু হলেও এখনও চাপ অর্ধেকেরও কম। তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। সবচেয়ে বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং এবং ভাড়া গাড়ির চালকরা, যার সমাধানে নিজেদের কাছে কোনো পথ খোলা নেই বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। 2 দিনের পর থেকে আবার আগে পর্যায়ে চলে আসছে। এখন আবার আগের তো বেশি সমস্যা। আগে তো তবু সিএল দিয়ে একটু পাইতে, এখন কিন্তু পাম্পও গ্যাস থাকে না। এটা করে তো আমরা খাই। এটা একটা সমাধান যাতে আসুক, আমরা স্বস্তিতে থাকি, যাদের গাড়ি তারাও যেন ঠিকমতো চলে শান্তি পাই। আমাদের কোনো খাওয়া দাওয়া ঠিক নাই। আমরা যদি গ্যাস না নিতে পারি আমাদের চাকরি থাকবে কিনা সেটাও আমরা জানি। 8টা নজিল আমার 2টা করে চলতেছে, প্রেশার নেমে গেছে। আবার হয়তো আমরা একটু বন্ধ করে আমরা প্রেশারটা আবার উঠে আবার বিক্রি করতে পেরেছি। এদিকে প্রায় 1 সপ্তাহ ধরে পুরোপুরি বন্ধ এই পাম্প। ফলে ফিরতে হচ্ছে গ্যাস না পেয়ে। অনেক সিএনজি চালক আবার গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন যাত্রী। গ্যাস নাই, গ্যাসের লেগে গাড়ি চালাইতে পারি না, কি করবো? যাত্রী লইয়া ভোগান্তি, আর অন্য গাড়ি তুলে দিতে লাগে। 500 টাকা মিট করছি, এখন ভাইয়ের অর্ধেক মতো গাড়ি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে ভাই, গ্যাস নাই। তো রাস্তায় এসে গ্যাস শেষ হয়ে গেছে, আর সে বিপদে পড়ছে, যাত্রীও বিপদে পড়ছে। আমরা বেশ 4-5 দিন থেকে লাইনে গ্যাস পাইতেছি না। দিনের বেলা 7 বন্ধ, আর রাত্রে যদি গ্যাস আসে মনে করেন 12টা 12:30 1টার মধ্যে গ্যাস আসে, প্রেশার কম, 190 110 প্রেশার, এতে হয় না। সংকট সমাধানে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের ঘাটতি দেখছেন এই বিশ্লেষক। বলেন, দ্রুত সমাধান না হলে থেমে যাবে অর্থনীতির চাকা। জ্বালানি সংকটটা কিন্তু তীব্র আকারেই রয়ে গেছে এবং আপনার উন্নয়নের যদি ধারাটাকে বজায় করতে হয়, আপনি যেটা বলছেন যে আমরা যদি প্রবৃদ্ধি, কর্মসংস্থান এগুলো বৃদ্ধি করতে চাই, তাহলে তো সবচেয়ে বড় যেটা বাধা এখন এই মুহূর্তে আপনার যদি বিগত কয়েক বছর সময়টা যদি দেখেন, বিগত 6 মাস বা অন্তর্বর্তী সরকার আমল থেকেই কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হয়েছে আমাদের জ্বালানি সংকট। রোববার থেকেই গ্যাস সরবরাহ করছে 2 এফএসআরইউ। তবে চাহিদার যোগানে বড় ব্যবধানের কারণে ঘাটতি নিত্যসঙ্গী। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। এবার 61,000 কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আরও একটি মেট্রো রেল। রুট 2-এর এই গণপরিবহনের গন্তব্য হবে ঢাকার গাবতলী থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। 30 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে প্রায় 23 কিলোমিটারই যাবে উড়াল পথে। যদিও বাস্তবায়নের সক্ষমতা ও ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইমদাদ হোসেনের রিপোর্টে।
ঢাকার গণপরিবহনে নতুন এক মাত্রা যুক্ত করেছে মেট্রো রেল ৬। আধুনিক ব্যবস্থাপনা ও মানসম্মত সেবার কারণে উপকৃত হচ্ছেন শহরের বড় একটা জনগোষ্ঠী। চলছে বিভিন্ন অংশে আরও একাধিক রুটের বাস্তবায়ন। তবে রাজধানীর সাথে বন্দর নগরী নারায়ণগঞ্জকে যুক্ত করতে এবার হাতে নেওয়া হচ্ছে রেকর্ড ৬১,০০০ কোটি টাকার আরও একটি রুট। MRT-2 নামের ওই প্রকল্পের জন্য এরই মধ্যে পাঠানো হয়েছে প্রাথমিক উন্নয়ন প্রস্তাবনা। ঢাকার গাবতলী থেকে বছিলা, মোহাম্মদপুর, নিউ মার্কেট, সদরঘাট হয়ে যা পৌঁছাবে নারায়ণগঞ্জ পর্যন্ত। সব মিলিয়ে প্রস্তাবিত রুটের দৈর্ঘ্য ৩০.৪ কিলোমিটার। প্রায় ২৩ কিলোমিটার যাবে উপর দিয়ে, বাকি ৭.৫ কিলোমিটার থাকবে ভূগর্ভস্থ। সরকারের অবস্থা একেবারে স্পষ্ট, প্রাইম মিনিস্টারের অবস্থা। আমরা ঋণ নিতে চাই না, আমরা প্রকল্প বাস্তবায়ন করতে চাই PPP পদ্ধতিকে প্রাধান্য দিয়ে। অর্থাৎ সরকার ঋণ কম নেবে, প্রকল্প বাস্তবায়ন হবে, প্রকল্প থেকে জনগণ কম হারে ট্যাক্স দেবে, অধিকারে সুফল পাবে, আর যারা অর্থায়ন করবে তারা হচ্ছে নিয়মতান্ত্রিক হারে, ন্যায্য হারে সুবিধাটা পাবে। প্রস্তাবনা অনুযায়ী মোট ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১৫,০৩৮ কোটি টাকা, আর বাকি ৪৬,০০০ কোটি বা ৭৫% আসতে পারে ঋণ হিসেবে। অর্থাৎ বাস্তবায়নের জন্য নির্ভর করতে হবে উন্নয়ন সহযোগীদের অর্থায়নের ওপর। বিশ্লেষকরা বলছেন, এত বড় ঋণ নির্ভর প্রকল্প নেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত। রাজস্ব আদায় পরিস্থিতি যে তার যদি আমূল পরিবর্তন না আসে, তাহলে এই আর্থিক সংকট কিন্তু আমাদের থাকবে। তখন আমাদের জন্য বড় সমস্যাটাই হলো যে আমার আর্থিক সক্ষমতা আছে কিনা এই ঋণটা নেওয়ার। আমাদের আগের অভিজ্ঞতা একটা আছে যে মেট্রো রেলের যেটা করেছি আমরা, নিঃসন্দেহে আমরা এটার এক্সপ্যানশন চাই। এই ধরনের একটা প্রকল্প নেওয়ার যৌক্তিকতা নিয়ে কেউ হয়তো এটা নিয়ে খুব দ্বিমত করবেন না। সেই অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির থেকে আমার সেই সমপরিমাণ রিটার্ন এসে আমাকে ঋণের চাপের না ফেলার পরিস্থিতি এইটা রাখতে পারবে কিনা। ২০২৬ থেকে শুরু হয়ে ১০ বছরে বাস্তবায়ন হবে এই প্রকল্প, যাতে দিনে ১০ থেকে ১৪ লাখ পর্যন্ত যাত্রী চলাচল করতে পারবেন। এছাড়া মেট্রো রেলের কোচ সংযোজনের কারখানা তৈরির পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পের অধীনে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। জিনিসপত্রের চড়া দাম নিয়ন্ত্রণ আর জীবনযাত্রায় স্বস্তির বড় আকাঙ্ক্ষা ছিল নতুন সরকারের কাছে। তবে সাধারণ মানুষের সেই চাওয়ার বড় একটা অংশই অধরা রয়ে গেছে গেল ৬ মাসে। উল্টো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের বাড়তি দর, কাজের সুযোগ কমে যাওয়া আর অর্থনৈতিক অব্যবস্থাপনার মতো বিষয়। ফলে এখনও ঋণগ্রস্ত কিংবা সঞ্চয় ভেঙে দিন পার করছেন বড় একটা জনগোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, কেবল ফ্যামিলি বা কৃষক কার্ড নয়, সংকট সমাধানে দরকার সমন্বিত পরিকল্পনা। রাকিব আল জাবেদের আরেকটি রিপোর্ট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন হাড়ভাঙা পরিশ্রমের পরও দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে কষ্ট হয় দেশের বড় একটা জনগোষ্ঠীর। একদিকে জিনিসপত্রের চড়া দাম, অন্যদিকে নিম্নমুখী মজুরি হার। সব মিলিয়ে স্বস্তি নেই গ্রাম কিংবা শহরে। নদী ভাঙনে সব খুইয়ে পরিবার নিয়ে ৩ দশক আগে ঢাকায় পাড়ি জমান মোহাম্মদ সিরাজ। ভাঙাড়ির ব্যবসা তার আয়ের একমাত্র অবলম্বন, কিন্তু চড়া মূল্যস্ফীতির এই সময়ে হিমশিম খেতে হয় প্রয়োজনীয় খরচ জোগাতে। আক্ষেপ করে বলেন, বড় জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দেয়া হলেও বাদ পড়েছেন তিনি। জিনিসপত্রের দাম বাড়তেছে, আমাদের ইনকাম বাড়তেছে না। হ্যাঁ, ইনকাম বাড়লেছে না, একটা জিনিসপত্র দামি দিয়ে খাওয়ান যায়। এখন তো ওই যে ইনকাম সোর্স কম, একটু কষ্টের ভিত্তি আছে আর কি। না শুনছি ফ্যামিলি কার্ড দিতেছে, হ্যাঁ ফ্যামিলি কার্ড পাইতেছে, কিন্তু আমাদের এখানে কেউ আসেনি। গেল ৬ মাসে মুরগি কেনার সামর্থ্য হয়নি ষাটোর্ধ্ব সবুরা বেগমের। তাই ৬ সদস্যের খাবারের ভরসা এসব কম দামি চামড়া। জানান, সংসারের ব্যয় মেটাতে প্রতিনিয়তই ধার কর্জ করতে হচ্ছে প্রতিবেশীদের কাছে। গরিব মানুষ, আমরা কিনে খাইতে পারি না, আমরা চামড়াই খাই। কষ্ট আছে, এই যে দেখেন না ১২ বছরে একদিন একটা মুরগা খাই না, কিছু খাই না, এই যে মুরগা চামড়া লেছি টেয়ার কারণে খাইতে পারি না। গরিব মানুষ যা জুটে আল্লাহ তাই খাই। ৪.৫ বছরের উপরে সাধারণ মানুষের মাথায় জগদ্দল পাথরের মতো চেপে আছে চড়া মূল্যস্ফীতি। শেষ ৬ মাসেও তার কোনো কুলকিনারা করতে পারেনি বর্তমান সরকার, যা শহরের চেয়েও বেশি ভোগাচ্ছে গ্রামের নিম্ন আয়ের মানুষকে। ফ্যামিলি কার্ডের মতো কার্যকর উদ্যোগ শুরু হলেও তার সুফল পৌঁছায়নি সবখানে। ফলে স্বস্তির বিচারে খুব একটা বদল আসেনি সিরাজ কিংবা সোবরা বেগমদের মতো কোটি মানুষের জীবনে। এসব কারণেই কিন্তু অ্যাটেনশনটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে, সর্বোচ্চ পর্যায়ের অ্যাটেনশনটা, এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যে নিত্যনৈমিত্তিক যে ঘটনা এগুলোকে অ্যাড্রেস করতে হবে সেগুলোকে করা সম্ভব হয় না। তখন সরকারের কাছ থেকে তো মানুষের প্রত্যাশা অনেক ছিল, এখনো আছে। যে অর্থনীতির কথাই বলি, মূল্যস্ফীতি এটা তো বেড়েছে, কমে নেই। সুফল যদি আসতে হয়
হয়তো এই সমস্যাগুলোকে তো দূর করতে হবে, তাহলেই তো আপনার মূল্যস্ফীতির উপর একটা ভালো প্রভাব আসবে। শুধুমাত্র নীতি সুদের কমিয়ে তো মূল্যস্ফীতি কমানো সম্ভবপর হয়নি, এটা ভবিষ্যতেও হবে না। চলতি অর্থবছরে 7.5% মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য রয়েছে সরকারের, কিন্তু প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরি না হলে তা খুব একটা কাজে আসবে না সংকট সমাধানে। মূল্যস্ফীতি আর বাজার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি যখন কাজে আসছে না, তখন নিত্যপণ্যের চড়া দামে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষজন। একদিকে নেই কাঙ্ক্ষিত কর্মসংস্থান, অন্যদিকে বাড়ছে না মজুরির পরিমাণও। ফলে দিন শেষে বিপাকে পড়ছেন দেশের বড় একটা জনগোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন যে সাধারণ মানুষের উন্নতি না হলে কাজে আসবে না অর্থনৈতিক অনেক পরিকল্পনাই। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।